আগামী তো পরে যেগুলো মানে স্যার মূল বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত সমাজে আপনার অনেকগুলি প্রতিষ্ঠান আছে। মানে এটা বলা যায় যে গোয়ালদির বাতিঘর, মানে আপনি সোনারগাঁয়ের বাতিঘর হিসেবে কাজ করতেছেন। শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবকিছু নিয়ে, এবং সোনারগাঁয়ের প্রতিটা বেকার ছেলে মেয়ে যারা এই এখনো লেখাপড়ায় অনগ্রসর, সবার জন্য পলিটেকনিক্যালি এবং সার্বিকভাবে আমাদের যে চালু কোর্স আছে টোটালি তা কাজ করছেন, এবং আমরা এটা দৃশ্যমান দেখতে পাচ্ছি। এখন কি কি হয়েছে এই পর্যন্ত সোনারগাঁয়ে, কি কি করছেন এই বিষয়ে? এই মুহূর্তে গত 5 বছরে যে প্রজেক্টগুলো হয়েছে এর মধ্যে একটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 6 থেকে 8 পর্যন্ত পরিপূর্ণ বিদ্যালয় সরকারের স্বীকৃতিপ্রাপ্ত। এইটা আগামী 21 সালে কারিগরি বিদ্যালয়ে পরিণত হবে, প্রধানমন্ত্রী ঘোষণা আছে। শিক্ষামন্ত্রী সেই কথাই বলছে যে 6ষ্ঠ শ্রেণী থেকে কারিগরি বিদ্যা চালু হবে। আমরা আরো 3 বছর 4 বছর আগে করে বসে আছি। আমাদের 9 এবং 10 মাধ্যমিক পর্যায়ে আমাদের একটা বিদ্যালয় আছে, টেকনিক্যাল ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট হচ্ছে কারিগরি বিদ্যালয়। এখানে আমরা প্রাথমিক পর্যায়ে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আমরা এই বিষয়গুলো ওদেরকে পড়াচ্ছি, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে আমরা 11 এবং 12 ক্লাসে আমাদের একটা কলেজ আছে, সেই কলেজটা আমরা বলি বিজনেস ম্যানেজমেন্ট, বিএম কলেজ, বিজনেস ম্যানেজমেন্ট। ওইখানে আমরা 11 এবং 12 ক্লাসে আমরা বিজনেস ম্যানেজমেন্ট পড়াচ্ছি, ব্যবসায়িক শিক্ষা, ব্যবসা শিক্ষা। আমরা কি করলাম, সাধারণ শিক্ষার জন্য 6, 7, 8 মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, 9, 10 এর জন্য কারিগরি বিদ্যালয়, 11, 12 এর জন্য বিজনেস স্কুল। আমরা একটাকে বলি স্কুল অফ টেকনোলজি, একটাকে বলি স্কুল অফ বিজনেস। এরপরে আমরা আরেক ধাপ অগ্রসর হইলাম। আমরা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আমরা চালু করেছি, এবং এটার আমাদের 2য় বর্ষ চলছে। এই করোনার মধ্যেও প্রায় 100 ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে গ্রামের যে মেয়েটা অকালে বিয়ে হইতো অথবা শহরে যেতে পারে না বলে উচ্চশিক্ষা হইতো না, আর শিক্ষার নামে অশিক্ষা হইতো, তাকে আমরা ইঞ্জিনিয়ার বানাচ্ছি। গ্রামের গৃহস্থঘরের মেয়ে, তাকে আমরা ফুল ফেজের 4 বছর মেয়াদী কোর্স করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, এবং ইনশাআল্লাহ তারা ভালো করছে, এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংটা এখানে হবে, চালু আছে। তাহলে প্রথমে 3 বছরের নিম্ন মাধ্যমিক, পরের 2 বছরের মাধ্যমিক কারিগরি, পরের 2 বছরে বিজনেস ম্যানেজমেন্ট। তাহলে এখানে আমাদের কাছে আছে 7 বছরের কোর্স। তারপরে আমাদের কাছে আছে 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্র। আমাদের টার্গেট হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছর যখন পূর্ণ হয়ে যাবে, তখন আমরা এখানে আছে। যেই দিন 4 বছর করে প্রথম ব্যাচটা বার হবে, সেই ব্যাচটাই বিএসসি ইঞ্জিনিয়ারিং করবে। গোয়ালদি গ্রাম, আসানুল্লাহ যেতে হবে না, তাদেরকে বুয়েটে যেতে হবে না, তারা গোয়ালদির মধ্যেই বিএসসি ইঞ্জিনিয়ারিং করবে। এটা হচ্ছে আমাদের শিক্ষা সেক্টরটা বললাম। শিক্ষাতে কি হলো, 3 বছর মেয়াদী মাধ্যমিক বিদ্যালয়, 2 বছর মেয়াদী উচ্চ মাধ্যমিক কারিগরি বিদ্যালয়, 2 বছর মেয়াদী বিজনেস স্কুল, তারপরে হলো 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এর পরেরটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমরা স্বপ্ন দেখি, পরিকল্পনা আছে, সময়ের ব্যাপার মাত্র। এই হলো শিক্ষাক্ষেত্রে। এখন আমরা 2000 সালে আই হসপিটাল করেছিলাম, চক্ষু হসপিটাল, সম্পূর্ণ সফল হসপিটাল। প্রতিদিন সকালবেলা 100 রোগী আসে, তার সাথে আরো 200 লোক আসে চৌকি চালু। এটা প্রত্যেক দিন। মাসে 100 অপারেশন হয়, যেটা ঢাকায় গেলে অপারেশনটা লাগে 50 থেকে 60,000 টাকা, সেই অপারেশন আমরা করি 9,000 টাকা। যেখানে ঢাকায় গেলে 1000 টাকা ডাক্তারের ফি, আসা যাওয়ার খরচ, আমরা 100 টাকা ডাক্তারের ফি দিই। মানুষ উপকৃত হচ্ছে আজকে 20 বছর থেকে। এটা হচ্ছে চক্ষু। এইবারে আমরা চালু করেছি মা ও শিশু হাসপাতাল। এই মা আর শিশুরা নিগৃহীত হচ্ছে, চিকিৎসার নামে কুচিকিৎসা পাচ্ছে। জোয়ান মায়েরা প্রেগনেন্ট হচ্ছে, পেটগুলাকে কাইটটা সাকার করে দিচ্ছে, তারা কোনো চিকিৎসা পাচ্ছে না। এক অত্যাচার। এই ক্লিনিকগুলোতে গেলে বোঝা যাবে, পত্রিকাগুলো পড়লে বোঝা যাবে, ইউটিউবের স্টোরিগুলো পড়লে বোঝা যাবে কি পরিমাণ মা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাতৃত্ব হারাচ্ছে, সন্তান হারাচ্ছে, চিকিৎসার নামে কি কি হচ্ছে। আমরা মাদার অ্যান্ড চাইল্ড হসপিটাল করেছি, জার্মানি থেকে অত্যাধুনিক মেশিনপত্র এনেছি। তোমরা ইতিমধ্যে শুনেছো যে কথাগুলো।
এবং এইটি চালু আছে এখন, ইনশাআল্লাহ দিনে দিনে আরো বড় হবে। তাইলে চিকিৎসা ক্ষেত্রে আমরা পাইলাম চক্ষু হাসপাতাল, পরিপূর্ণ হাসপাতাল, মাদার অ্যান্ড চাইল্ড, মা ও শিশু হাসপাতাল চালু হয়েছে, ভালো সাড়া পাওয়া যাচ্ছে। 11টা ইউনিয়নে ধাত্রীরা কাজ করছে, তারা সেখান থেকে জটিল রোগী উদ্ধার করে আমাদের হসপিটালে নিয়ে আসতেছে এবং তারা সুচিকিৎসা পাচ্ছে ইনশাআল্লাহ। এবং এটা অনেক দূর যাবে, বহু দূর যাবে, কারণ এমন কোনো ঘর নাই যেখানে মা নাই, এমন কোনো ঘর নাই যেখানে শিশু নাই। এভরি মাদার অ্যান্ড এভরি চাইল্ড শুড গেট দি বেস্ট ট্রিটমেন্ট এই গ্রামের মধ্যে। এরপরে যে প্রজেক্টটা আমাদের কাছে আছে সেইটি হচ্ছে আমরা একটা নার্সিং ইনস্টিটিউট করতে চাই। গ্রামের মেয়েগুলোকে মেট্রিক বা এইচএসসি পাশ করার পরে তারা বিভিন্ন কলেজে ভর্তি হয়, কলেজের নামে যাওয়ার আশা, কলেজের নামে যাওয়ার আশা। দেশের শিক্ষামন্ত্রী আজান দিয়ে বলে যে অনার্স পড়ার দরকার নাই, বেকার। সেখানে নার্সিং যদি আমরা পড়াই তাইলে এই নার্সরা বিভিন্ন হসপিটালে, এত সংকট নার্সদের, সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে, ইভেন গ্রামে গঞ্জে, যদি এদেরকে আমরা যদি ছেড়ে দেই, এরা জাতিকে উন্নত করে ফেলবে। দেশের চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব হবে যদি আমরা এখানে একটা নার্সিং ইনস্টিটিউট তৈরি করতে পারি। আজকে এটা প্রথম ঘোষণা দিয়ে দিল, আজকে ঘোষণা দিলাম। তাহলে পরে সাম আপ করি, প্রকল্প কি? 3 বছর মেয়াদী জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বলে এটিকে, 6, 7, 8। এটি বর্তমানে সাধারণ শিক্ষায় আছে। 21 সালে কারিগরি শিক্ষা চালু হবে এটা। এবং দেশে আমরা প্রথম যাব, বাংলাদেশের সবার আগে আমরা যাব, আমরা তৈরি, একদম রেডি। এরপরে আছে আমাদের 9, 10-এর কারিগরি শিক্ষা, এটাকে আমরা বলি স্কুল অফ টেকনোলজি। এরপরে আছে 11 and 12-এর স্কুল অফ বিজনেস। এরপরে আমাদের কাছে আছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। এটা যখন সফল হয়ে যাবে আমরা তাৎক্ষণিকভাবে যাব গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং, যেটা বুয়েটে হয়, আসারুল্লাহতে হয়, অন্য জায়গায় হয়। আমরা সেটি করার জন্য আমরা প্রস্তুত একদম। যেদিন আমাদের ডিপ্লোমার প্রথম ব্যাচ বার হবে সেদিনই আমরা চেষ্টা করবো বিএসসি কোর্সে ভর্তি করে দেওয়ার জন্য। এটিগুলো আমাদের কারিগরি শিক্ষা এবং শিক্ষা। এবার হচ্ছে স্বাস্থ্য শিক্ষা। আমরা চক্ষু হাসপাতাল করেছি, মা ও শিশু হাসপাতাল করেছি। এই দুইটাকে সমৃদ্ধ করার জন্য আমরা একটা নার্সিং ইনস্টিটিউট করছি। কারণ নার্সবিহীন কোনো হসপিটাল, কোনো কমিউনিটি কোনোভাবেই সমৃদ্ধ হতে পারে না। এইটুকু প্রজেক্ট আমার কাছে আছে। এখন আমি তোমাদের দোয়া চাই এবং আমি মনে করি যে এইটুকু যদি করে যেতে পারি আমার সংকীর্ণ ছোট জীবনে, আমি মনে করবো তোমাদের জন্য আমার কিছু রেখে যাওয়া হইলো, কিছু করে যাওয়া হইলো। মানুষ 1000 বছর ধরে সুফল পাবে। আর এরকম বিশ্বাস নিয়ে আমি কাজ করছি। কিন্তু আমার বয়স হয়ে গেছে, এখন আমার দরকার হচ্ছে খুব দ্রুত গতিতে কাজ করে যাওয়া, কোনোভাবে বিশ্রাম নেওয়া চলবে না। এই করোনার মধ্যে তো কাজ করছি, একদিনও কাজ বন্ধ নয়, 1 ঘন্টাও কাজ বন্ধ নয়। তাই করোনার মধ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। দোয়া করবা যেন অকাল মৃত্যু না হয়, দীর্ঘায়ু হই, কাজগুলো শেষ করে দিয়ে যেন শান্তিতে যেতে পারি, এটা দোয়া চাই তোমাদের কাছে। স্যার, এটা তো গেল সোনারগাঁয়ের শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়। তো সোনারগাঁ পৌরসভাটা মূলত আপনার হাতেই পড়ে। তো সোনারগাঁ পৌরসভায় নির্বাচন আসন্ন, তো ওই ব্যাপারে কিছু বলবেন কিনা? পৌরসভা নিয়ে আমার কথা হচ্ছে, মনির বোধহয় কিছু কিছু ইতিহাস জানে, তখন তুমি ছোট ছিল। পৌরসভাটা ছিল আমার একটা খুব ব্যথার জায়গা। আমি দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সকলের কাছে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশে বুরুঙ্গাবাড়ি পৌরসভা, বাংলাদেশে স্যাঙ্গারসর পৌরসভা। আমি আজান দিয়ে বলছি, মিটিং করে বলছি, মন্ত্রী মিনিস্টারকে সামনে নিয়ে, জাদুঘরে স্যাঙ্গারসর পৌরসভা আর বাংলার রাজধানী সোনারগাঁ ইউনিয়ন। এরকম ভাবে করতে 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 প্রধানমন্ত্রী পর্যন্ত গেছি। জিল্লুর রহমান সাহেব স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, অসম্ভব ভদ্রলোক। একদিন গিয়ে ওনাকে খুব ধরলাম। তো আমি বললাম যে আমি ফাইলটা রেডি করছি, কালকে সকালে আপনার কাছে সইয়ের জন্য আসবে। আমি কিন্তু এমপিও না, কেউ না। কালকে সকালে ফাইলটা টেবিলে যাবে, সই করে দিয়ে। জিল্লুর রহমান সাহেব এত ভদ্রলোক, আল্লাহ বেহেস করছে, বলেন আপনি যেগুলো কোন আপনি কেডা রিপোর্ট করবেন, ওনার সম্পর্কে এগুলো বক্তব্য করা ঠিক না। তো এরকম ভাবে একটা পৌরসভা শেষ পর্যন্ত সোনারগাঁয়ে হয়েছে। সোনারগাঁ পৌরসভা হওয়ার পরে আমি সোনারগাঁ পৌরসভার প্রত্যেকটি নির্বাচনে নিরপেক্ষ থেকেছি। প্রথম পৌরসভা নির্বাচনে সৈয়দুর রহমান মোল্লা এবং মনিরের নির্বাচন হয়, আমি সোনারগাঁয়ে আসি নাই। আমি বলেছি আমি পৌরসভা প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠাতার মর্যাদা হচ্ছে প্রতিষ্ঠাতার দলের উপরে থাকবে।
আমি সেই নির্বাচনে আসি নাই। সাদেক সাহেব আমার ভাই নির্বাচন করেছে, সেই নির্বাচনে আমি আসি নাই। গতবারে সাদেক সাহেবের নির্বাচনে আমি আধা ঘন্টার জন্য দরপদ দিয়েছিলাম একটা ত্রাসের মধ্যে। আমি দেখি যে সমস্ত পৌরসভা থরথর করে কাঁপছে। পশ্চিম থেকে শক্তি আসিতেছে, পূর্ব থেকে শক্তি আসিতেছে, নদী পার হইয়া আসিতেছে, মহাসড়ক পার হইয়া আসিতেছে। কি এক ত্রাসের মধ্যে একটা অবস্থা। ওই সময় আমি একদিন খালি বাইরে বেরিয়েছিলাম, একদিন, তাও আধা ঘন্টার জন্য। দরপদ গ্রামে একটা উঠানের বৈঠকের মধ্যে আমি আধা ঘন্টা গেছিলাম, হাফ এন আওয়ার। সেটা ছিল আমার পৌরসভা নির্বাচন না, আমার পৌরসভার মর্যাদা। যদি চরের থেকে কালাপাহাড়িয়ার থেকে এসে যদি আমার পৌরসভা দখল করে নিয়ে যায়, বলতেছে তারা আনন্দবাজার ঘাট দিয়ে উঠবে, বারোদি ঘাট দিয়ে উঠবে, খংসারদি ঘাট দিয়ে উঠবে, বুদ্ধিবাজার ঘাট দিয়ে উঠবে। সত্য এগুলা হয়েছে, এগুলো। তারপরে বলা হয়েছে সোনারগাঁ জিয়ারে অমুকে অমুকে থাকবে, সেই নামও তোমরা জানো। কাজে আমার দরকার ছিল সোনারগাঁ জিয়ার আমার স্কুল, সোনারগাঁ জিয়ারকে রক্ষা করা, নির্বাচন করা, সুষ্ঠু নির্বাচন করা। সেই কাজগুলো আমি করার জন্য আমি চেষ্টা করেছি। কে হচ্ছেন বা কে হয়েছেন ওইটাও আমার তখন বিবেচনা ছিল। সাদেক সাহেব ফ্যামিলির মানুষ, সাদেক সাহেব ভাই, জ্ঞাতি। কিন্তু প্রশ্নটা আমার ছিল পৌরসভাকে কলুষমুক্ত রাখা, পৌরসভাতে যোগ্য নেতৃত্ব আসা, পৌরসভাকে ত্রাসের হাত থেকে রক্ষা করা। এটা ছিল লাস্ট নির্বাচন। তখন আমি বলেছি আমি তখন নিরপেক্ষ, আমাকে কেউ মিছিলে দেখে নাই, আমাকে কোনো ভোট কেন্দ্রে দেখে নাই, আমাকে কোনো ত্রাস করতে দেখে নাই, আমি কিচ্ছু কোনো মিছিল করিনি। এবারে যে নির্বাচন হয়েছে, এবারে নির্বাচন সম্পর্কে আমার সচেতনতা হচ্ছে আমি নির্বাচনে নিরপেক্ষ আছি। আমি পৌরসভার প্রতিষ্ঠাতার মর্যাদায় আমি অটুট অক্ষুণ্ণ আছি, এবং প্রতিষ্ঠাতার মর্যাদা থেকে আমাকে তোমরা সরাতে পারবা না। আচ্ছা, আমি বলি, তুমি বলো না, আমিই বলি। এখানে নির্বাচন করার সময় নির্বাচন একটা যুদ্ধ, নির্বাচন একটা কৌশল। এখন এই নির্বাচনের কৌশলে কেউ যদি মনে করে আমি তার সাথে দুই পা হাঁটলে তার ভোট বাড়বে, সে চাইবে আমার অজান্তে আমার পাশে দুই পা হেঁটে যেতে। কেউ যদি মনে করে আমার এই বিশ্রী চেহারাটার একটা ছবি কার সাথে সেটা দিলে পরে তার ভোট বাড়বে, সে ভাবতে পারে। কিন্তু এখানে আমার করার কি আছে? আমাকে একজন সাংবাদিক বলতেছে আপনি খালি কোন বিবৃতি দেন, আরেকজনকে আমি কিন্তু রেকর্ড করে ফেলাইছি, ছেড়ে দিলাম, এবং খবরদার তুমি আমাকে না জানিয়ে আমার ভার্সন রেকর্ড করতে পারো না, এটা অন্যায়। তুমি করছো কেন? ডিলিট করার পর আমার সাথে কথা বলো। আমি নাম বলবো না, তোমাদেরই মানুষ, খুব আপন মানুষ, অনেকদিন কাজ করে। ঠিক আছে দাদা, মাফ করে দেন। এবারে যেটুকু মিডিয়াতে যাবে সেটুকু বলে, সেটুকু হচ্ছে আমি নিরপেক্ষ আছি, নিরপেক্ষ থাকবো। এক, দুই হচ্ছে নির্বাচন ভালো যেন হয়, সুষ্ঠু হয়, সুন্দর হয়। আর আমাকে নিয়ে কোনো বিতর্ক করার কোনো সুযোগ নেই। আমাকে যারা চিনে, এই সোনারগাঁ, এই পৌরসভা, এই বাংলাদেশে যারা আমাকে চিনে, মনির যখন ক্লাস 9-এ পড়ে তখন থেকে আমার সাথে সে সার্বক্ষণিকই আছে। আমি একটা কথা বলি, আমি দুই কথা বলছি এরকম কোনো লজিক নেই। আর আমি যা বলছি তা করি নাই, কোনো প্রমাণ নাই। আমার সম্পর্কে বলা আছে দেখ একবার মুখ দিয়ে কয়নি কেন, আমার সম্পর্কে বলা আছে একবার কয়নি কেন, কি কইছে এটা তো। আমি সেটাই বলতে চাই, এই মর্যাদা আমার জন্য অনেক বড় মর্যাদা। এই মর্যাদা নিয়ে আমি মরতে চাই। আমি এমন কিছু বলে মরতে চাই না যে মরার পরে তো হওয়া মানুষ হবে যে ভয় একটা করে আরেকটা, না, এটা হবে না। আমি আমার এই বার্ধক্যে এসে একটা কথা বলতে চাই যে আমি মুনাফিক হয়ে মরতে চাই না। আমি সম্মানের সাথে বেঁচে থাকতে চাই, সম্মান নিয়ে মরে যেতে চাই। আর এই পৌরসভা নির্বাচনে আমি এর অভিভাবক, আমি এর প্রতিষ্ঠাতা। যে বা যারা আমার এই গোষ্ঠীভুক্ত করে, যেমন ধরো কেউ আমার ছবি ছাপিয়েছে, তোমরা আমাকে অনেকে পোস্ট করে দিচ্ছ, আমি দেখার আগে তোমরা আমাকে পোস্ট করছো। অনেকে প্রতিবাদ করতে করছে, আমি বলছি প্রতিবাদ থাকুক, বরং আরও যারা প্রার্থী আছে তারা যদি মনে করে আমার একটা ছবি দিলে ওদের উপকার হবে, তারাও ছাপাই দেয়। কাজে আমার কথাটা হচ্ছে, যদি আমাকে সম্মানিত মনে হয়, আমার কারণে কারো ভোট বৃদ্ধি হয়, তাহলে একজনের ছাপাইছে আর দুইজনের আপত্তি কোথায়? আমি কেন সংঘাত করতে যাবো? তাড়াতাড়ি ছবি তোলো, কেন মাস্টার লাগাই দিব দেয়ালের থেকে ছবি উঠে ফেলাও? এটা কি বিচার? যে কিন্তু আমার ছবি ছাপিয়েছে, আমি দ্বিধাহীনভাবে বলতে চাই তার স্বার্থের জন্য আমাকে সম্মানিতই করছে, আমাকে লজ্জিত করে নাই। সে মনে করেছে যে বঙ্গবন্ধুর ছবি কি বঙ্গবন্ধুর কন্যা পাহারা দেয়? বঙ্গবন্ধুর ছবি দিয়ে কি মানুষের বিভিন্ন প্রচারণা করছে না? কি সংস্কৃতিতে, কি রাজনীতিতে করছে না, না করছে না? আমি তো বঙ্গবন্ধু, আমি সাধারণ মানুষ, আমি তো লিখে দিচ্ছি আমি অতি সাধারণ মানুষ। আমার একটা ছবি যদি কারো কাছে মূল্যবান মনে হয়, আর কেউ যদি এটা ছাপাই দিয়ে নিজেকে সম্মানিত করে, ঠিক আছে, তাকে বাধা দেওয়া কেন?
তাকে বাধা দেওয়া কেন? বরং উন্মুক্ত করে দিই, আরো কেউ সম্মানিত হোক, আরো কেউ এই ছবিটা ছাপিয়ে দেয়। কি বলো তুমি? কাউকে আমাকে কেউ সম্মানিত করেছে ছবি নিয়ে, আমি তাকে লজ্জিত না করে আরো দুইজনকে বলি তোমরা সম্মানিত হয়ে যাও। তাহলে আপনি তো কাউকে কোনো একক প্রার্থী কাউকে সমর্থন দেন নাই? আমি এখনো নিরপেক্ষ আছি, কারো পক্ষে নির্বাচনের সমর্থনও দিই নাই, কারো পক্ষে নির্বাচন করিও না, এবং আশা করি ইনশাআল্লাহ করবো না। নাগরিক কমিটি সম্পর্কে আপনার বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই। নাগরিক কমিটির যে চিত্র দেখেছি আমি, সেখানে আমি সমস্ত বিএনপি নেতা দেখেছি। নাগরিক কমিটির একটা মঞ্চ দেখেছি, মঞ্চের মাথার মধ্যে হইল কাসিম পাশা, তিনি কি নাগরিক? বিএনপি নাগরিক। তারপরে এম এ জামান সাহেব, তিনি কি নাগরিক? বিএনপির, কালকেও ছিল। নাগরিক কাকে বলে? রাজনৈতিক পরিচয় যার নাই, সরাসরি রাজনীতি করেন না, দল করেন না, সেই মানুষটিকে সুনাগরিক বলা হয়। তিনি দল নিরপেক্ষ। এখন যদি নাসিম পাশা কি দল নিরপেক্ষ? এম এ জামান কি দল নিরপেক্ষ? আবু নজরুল ইকবাল কি দল নিরপেক্ষ? আমি আরো নাম বলি, রেজাউল করিম উদ্যোগগঞ্জের বট্টপুরের দল নিরপেক্ষ। আমি নোয়াদের মোহাম্মদ আলী দল নিরপেক্ষ। তোমরা এগুলো লিখো না, এটা আমি তোমাদেরকে বুঝাবার জন্য বললাম যে নাগরিক কমিটি হবে কাকে দিয়ে। আমি যখন সেলিনা হায়াৎ আইডিকে এককভাবে ক্যান্ডিডেট করি, আমার কোনো সঙ্গী সাথী ছিল না। নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতারা আমাকে দেখে পালাই গেছিল, ওকে মাফ করে দেন, ভাই থাকতারি না। তারপরে আমি আইডিকে নিউজিল্যান্ড থেকে এনে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ক্যান্ডিডেট করছিলাম। সেই সময়ে আমাকে সকলে চাপ দিয়েছিল নাগরিক কমিটির চেয়ারম্যান হওয়ার জন্য। আমি বললাম যে আমি আওয়ামী লীগের জেলা কমিটির আহ্বায়ক, আমার সুপারিশে শেখ হাসিনা জেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করেছে, সবাই জানে এটা। কাজে আমি আমার রাজনৈতিক পরিচয় ত্যাগ করে আমি নাগরিক হইব না। কথাটা বুঝতে পেরেছি? আমি আমার রাজনৈতিক পরিচয় ত্যাগ করে আমি নাগরিক হইব না। কাজেই আজকেও আমি বলি, আমি নির্বাচন করি না, আমি কোনো মিছিলে মিটিংয়ে যাই না, কিন্তু আমার এখনো দলীয় পরিচয় আছে। আমি এখনো আওয়ামী লীগের সদস্য, আমার দলীয় পরিচয় আছে। কাজে আমি কি করে নাগরিক হয়ে যাব? আমি সব জায়গা পুচ্চা পালাই দিয়া আলকাতরা বাইকা নাগরিক হয়ে যাব? আমি নাগরিক না, আমি একজন সামান্য আওয়ামী লীগার। আমি দল করি, আমি নাগরিক কি করব? বলো, আরো কথা বলো। আর কি বলবো? এই কথা আছে? তবে